কিছুক্ষণ আগে আমাকে আংটি পরিয়ে আদ্ররা চলে গেছে। বিয়ের ডেটটাও ফিক্সড করে গেছে, আগামী মাসেই বিয়ে। যদিও আমি এখনই বিয়ে করতে চাইনি, কিন্তু আদ্র আগেই সবাইকে বলে দিয়েছে আমি তাদের ডেট অনুযায়ী বিয়ে করতে রাজি আছি। সবাই তো অনেক খুশি হয়েছে আমার রাজি হওয়ার কথা শুনে, তাই বিয়ের ডেটও ঠিক করে ফেলল। আমি কিছু বলতে চাইলে আদ্র বলতে দেয়নি। উনি আমাকে চোখের ইশারা দিয়ে বুঝিয়ে দিয়েছে এখন যদি কোনো এলোমেলো করি তাহলে আমার 12টা বাজাবেন। কি আর করা, বাধ্য হয়েই রাজি হতে হলো। মাঝে মাঝে ভাবি আমি কেন এই রাগী হনুমানটাকেই ভালোবাসলাম। মনিকা তো বিয়ের কথা শুনে খুবই এক্সাইটেড। ও কবে আসবে, কি শপিং করবে, গায়ে হলুদে বিয়েতে বৌভাতে কিরকম ড্রেস পরবে, কিভাবে সাজবে, এসব বলে বলে আমার মাথার পোকাগুলো বের করে দিচ্ছে। আর এদিকে আমার হবু ননদিনী অথই তো আছেই, ও সেই মনিকার দোলেরই। এক কথায় দুটোই বাচাল। আমাকে এই বয়সে পাগল বানানোর জন্য এই দুইটা মেয়েই যথেষ্ট। উফ, অসহ্য। ইউটিউবে নাটক দেখছি, তখন মেসেঞ্জার টন বেজে উঠল। অথই মেসেজ করেছে, হাই ভাবি, কি করছো? এই আবার শুরু হলো ভাবি বলা। এই মেয়েকে কতবার বলেছি আপু বলে ডাকতে, সে শুনবেই না। ঠিক আছে, আমিও কম কি, সে আমিও ভাবি বলবো, হা হা হা। আমি রিপ্লে করলাম, নাটক দেখছি গো ভাবি, তুমি কি করছো? আমি এই মেসেজটা দেওয়ার পর অথই অবাক হওয়ার ইমোজ দিল। তারপর আর মেসেজ করেনি, কল দিল। আমি রিসিভ করতেই ও বলল, আরিশা আপু তুমি ভাবি বলছো কাকে? কাকে আর ভাবি বলবো, তোমাকেই বলেছি। তুমিও তো আমার ভাবি হবে তাই না? ধুর আপু, কি বলছো তুমি, প্লিজ ভাবি বলবে না। কেন বলবো না হুম, তোকে আমি কতবার বলেছি আমাকে ভাবি বলবি না, কিন্তু তুই সেটাই বলিস, তাই আমিও ঠিক করেছি তোকে ভাবিই বলবো। সাদাফ ভাইয়ার গার্লফ্রেন্ডও বলে কথা। একসময় সাদাফ ভাইয়ার বউ ও হবি। আহা কি আনন্দ, তুই আমার ননদ থেকে ভাবি হয়ে যাবি। এই তোকে আবার আপনি করে বলতে হবে নাকি? আমি ওটা পারবো না বলে দিলাম, আমি তুই করেই ওকে। আপু আপু প্লিজজ থামো, কি সব বলে যাচ্ছ? এখন তো আপু বলেছি আর ভাবি বলবো না, তুমি দয়া করে এসব বলো না। কেন বলবো না হুম, লজ্জা লাগছে বুঝি? কি যে বলো না, লজ্জা লাগবে কেন? আচ্ছা আপু শোনো না, আমি কি তোমাকে কখনোই ভাবি ডাকতে পারবো না? হুম পারবি, তবে এখন নয়, বিয়ের পরে বলবি। ইয়েও, থ্যাংক ইউ আপু। আমি তো ভেবেছিলাম আপু বলেই ডেকে যেতে হবে, ভাবি ডাকার আশা পূরণ হবে না। আব্বু আম্মু আমি ডিনার করছি। আব্বু খেতে খেতে বলল, মামুনি আদ্রর সাথে কথা হয়েছে তোমার? দুপুরে কথা হয়েছিল, অফিসে নাকি বিজি আছে তাই আর ফোন দেয়নি। ও আচ্ছা, তাহলে তো ও তোমাকে কিছু বলেনি। আদ্রর মা একটু আগে ফোন দিয়েছিল, কাল বিকেলে তোমাকে ওদের বাসায় যেতে বলেছে। তারপর নাকি তোমাকে নিয়ে ওরা শপিং এ যাবে। আমাকে কেন যেতে হবে আব্বু? আমি যাব না, আম্মু বলল। আরিশা যাবি না কেন তুই? আদ্রর মা নিজে ফোন দিয়ে বলেছে না গেলে মন খারাপ করবে। এমন তো না তুই ওদের কাউকে চিনিস না, সবাইকে তো চিনিস, তাহলে যেতে প্রবলেম কোথায়? কোনো প্রবলেম নেই আম্মু, এমনিতেই। আদ্রর কাছে বকা খাওয়ার ইচ্ছে থাকলে বলিস যাব না। তোকে একমাত্র আদ্রি পারবে সোজা করতে। ছেলেটা কত ভালো, এমন ছেলে এখনকার দিনে কমই দেখা যায়। আমি আম্মুর দিকে হা করে তাকিয়ে আছি। এটা কি আমার আম্মু নাকি আদ্রর? এখনো বিয়ে হয়নি, তার আগেই আদ্র আম্মুর মনে জায়গা করে নিয়েছে। ভাবা যায়। আন্টি অথই আমি শপিং এ এসেছি। পুরো শপিং মল ঘুরে ঘুরে অনেক শপিং করলাম। তারপর জুয়েলারির দোকানে যাব, তখন আন্টির ফোনে আদ্র ফোন দিতে আন্টি উনাকে বলল জুয়েলারির দোকানে আসতে।
উনাকে আবার আসতে হবে কেন বুঝি না, আমরা তিনজনে মিলে তো ভালোভাবেই শপিং করছি। জুয়েলারির দোকানের সামনে যেতেই দেখলাম আদ্র আর সাদাফ ভাইয়া দাঁড়িয়ে আছে। আমাদের দেখেই আদ্র এগিয়ে এসে আমার দিকে তাকিয়ে মুচকি হাসল, তারপর আন্টিকে বলল, মা তোমাদের শপিং কমপ্লিট, আর কিছু বাকি আছে কি? না, সব কেনাকাটা হয়ে গেছে, এখন শুধু জুয়েলারিটা বাকি আছে। আচ্ছা ভেতরে চলো। আন্টি অথই সাদাফ ভাইয়া আগে আগে দোকানে ঢুকে গেল। আদ্র আমার পাশে এসে বলল, আজ হঠাৎ বোরকা ছাড়া বের হয়েছ কেন? হিজাব ও পরনি, তুমি তো বোরকা হিজাব ছাড়া কোথাও যাও না। বোরকা হিজাব পরিনি বলে আদ্র রাগ করেছে নাকি? হতেও পারে। আমি উনার দিকে তাকিয়ে ইনোসেন্ট ফেস করে বললাম, বোরকা পরেই এসেছিলাম আপনাদের বাসায়। অথই খুব জোর করছিল বোরকা ছাড়া আসতে। আর আন্টিও বলল শপিং করতে অনেক সময় লাগবে, প্রচুর গরম, তাই পরিনি। এরপর থেকে আর কোথাও বোরকা ছাড়া বের হব না। আপনি রাগ করবেন না প্লিজ। আদ্র মুচকি হেসে বলল, আরু তুমি কি ভাবছ আমি রেগে বলেছি? না পাগলি, আমি একটুও রাগ করে কিছু বলিনি। আসলে তোমাকে তো বোরকা না পরলেও হিজাব ছাড়া কখনো বের হতে দেখি না, তাই বললাম। আমি মনে মনে খুশি হলাম, আদ্রকে যতটা রাগী ভেবেছিলাম উনি ততটাও রাগী নয়। অযথাই বেশি বুঝি আমি। আমাকে উনি ভালোবাসে, কয়েকদিন পর বিয়ে দোষ করলে তো বকবেই, এটাই স্বাভাবিক। দোকানে জুয়েলারি দেখছি আর চোখে সাদাফ ভাইয়া অথইকে দেখছি। আহা কি প্রেম! দুজনে চোখে চোখে কথা বলছে। সাদাফ ভাইয়াও যে এমন হতে পারে ভেবেই অবাক হই। যে মেয়েদের সাথে কথাই বলতে চাইতো না সে আজ প্রেম করছে, বাহ! অথই আমার পাশেই ছিল, আমি ওর কানে কানে বললাম, আমার বনুটা দেখছি কারো সাথে চোখের ইশারায় কথা বলতে ব্যস্ত। এখানে যে আরও কেউ আছে সেদিকে কি খেয়াল আছে তোদের? অথই থমথম খেয়ে বলল, আপু তোমার চোখ দুটো দেখছি সিসি ক্যামেরার থেকে কম না। সব কিছুতেই নজর আছে। নজর তো একটু আধটু রাখতেই হয়, তাই না ননদিনী? এই তোরা দুজনে ফিসফিসিয়ে কি কথা বলছিস? যত কথা আছে বাসায় গিয়ে বলিস। আরিশা মা গহনাগুলো দেখ। আন্টির কথায় আমি গহনা দেখতে লাগলাম। রাত 8টা বেজে গেছে, আম্মু ফোন দিচ্ছে বারবার। আন্টিকে বললাম, আন্টি সব কেনাকাটা তো শেষ, আম্মু ফোন দিচ্ছে, আমি বরং বাসায় চলে যাই। রাত হয়ে গিয়েছে, তুই একা যাবি কি করে? আদ্র পৌঁছে দিয়ে আসবে তোকে। সাদাফ ভাইয়া আদ্রকে বলেছে আন্টি আর অথইকে সে পৌঁছে দেবে। অথই যেখানে সাদাফ তো সেখানে থাকবেই। সাদাফ ভাইয়া আন্টি অথইকে নিয়ে বেরিয়ে পড়ল। আমি আর আদ্র বাইরে এসে গাড়িতে উঠতে যাব, তখন মেয়েলি কণ্ঠে কেউ আদ্রর নাম ধরে ডাকল। আমরা দুজনেই ঘুরে তাকাতে একটা মেয়ে মুখে হাসি ঝুলিয়ে আদ্রর সামনে এসে দাঁড়াল। আদ্র অবাক ভঙ্গিতে বলল, আরে রাফিয়া, তুই দেশে ফিরলে কবে? এই তো 1 সপ্তাহ হলো এসেছি। তুমি তো দেশে এসে আমাকে ভুলেই গিয়েছ আদ্র। একবার তো ফোন দিয়ে খোঁজ খবর নিতে পারতে। আসলে রাফিয়া, তোর নাম্বারটা ডিলিট হয়ে গিয়েছে, তাই আর ফোন দিতে পারিনি। ফেসবুকেও তোর আইডি খুঁজেছি, পাইনি। বুঝলাম, আগে তোমার ফোন নাম্বারটা দাও, তারপর কথা বলি। আদ্র নিজের ফোন নাম্বার দিল মেয়েটিকে। আমি নীরব দর্শক হয়ে দুজনের কথা শুনছি আর ভাবছি কে এই মেয়ে, আদ্রর সাথে কি সম্পর্ক ওর। দুজনের কথা শুনে তো মনে হচ্ছে ওরা একে অপরকে ভালো করেই চেনে। আমি মেয়েটির মাথা থেকে পা পর্যন্ত দেখে নিলাম, পরনে জিন্স আর শর্ট টপস, গলায় স্কার্ফ পেঁচানো। এভাবে স্কার্ফ পেঁচানোর থেকে না নেওয়াটাই ভালো। বুকের পুরোটুকু দৃশ্যমান, শুধু শুধু ওটা গলায় পেঁচিয়ে কি লাভ?
চুলে ব্রাউন কালার করা, ঘাড় পর্যন্ত ছোট করে কাটা চুলগুলো। এ তো দেখছি পুরোই মডার্ন মেয়ে। শুধু মডার্ন বললে ভুল হবে, ওভার মডার্ন। এমন একটা মেয়ের সাথে আদ্র হেসে হেসে কথা বলছে দেখে রাগ উঠে যাচ্ছে আমার। মেয়েটি আমার দিকে তাকিয়ে আদ্রকে জিজ্ঞেস করল, আদ্র, তোমার সাথে মেয়েটি কে? আদ্র আমাকে এক হাতে জড়িয়ে হাসি মুখে বলল, তোকে আরিশা নামের যে মেয়ের কথা বলেছিলাম ওই সে, ওকেই আমি ভালোবাসি। আগামী মাসেই আমাদের বিয়ে ঠিক করা হয়েছে। রাফিয়া, তোকে কিন্তু আসতেই হবে বিয়েতে। রাফিয়ার মুখের গড়নটা পাল্টে গেল, আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে একটু হেসে বলল, আদ্র, আমি তো ভাবিওনি তোমার সাথে দেখা হলে এমন একটা সারপ্রাইজ পাব। আচ্ছা শোনো না, আমার একটা কাজ আছে, যেতে হবে। ওকে, সময় করে বাসায় আসবি কেমন? রাফিয়া হুম বলে চলে গেল। আমি আদ্রকে বললাম, মেয়েটিকে দেখে তো অনেক মডার্ন মনে হলো, এমন মেয়ের সাথে কি রিলেশন আপনার? আরও ওর নাম রাফিয়া। আমি যখন কানাডাতে থাকতাম তখন ওর সাথে আমার পরিচয় হয়েছে, আমরা সেম ব্যাচে ছিলাম। আমরা দুজনেই বাংলাদেশি, তাই ফ্রেন্ডশিপ হয়ে গেছিল। রাফিয়া মডার্নভাবে চলাফেরা করে ঠিকই, কিন্তু বন্ধু হিসেবে মেয়েটি খুবই ভালো। ওহ, তাহলে আপনি ওকে তুই করে বললেন, ওই মেয়েটি কেন তুমি করে বলছিল? ওর নাকি তুই করে বলতে ভালো লাগে না, তাই তুমি করেই বলে। বাদ দাও তো, রাত হচ্ছে, গাড়িতে ওঠো। গাড়িতে বসে রাফিয়া নামের মেয়েটির কথা মাথায় ঘুরছে। আদ্র যখন বলল আমাদের বিয়ের কথা, তখন ওর মুখটা কেমন কালো হয়ে গেল। আবার আমার দিকে তাকানোটাও ভালো লাগল না। মেয়েটিকে আদ্র যেমন বন্ধু বলে মনে করে, ওই মেয়েটিও কি সেটাই মনে করে, নাকি অন্য কিছু? ধুর, আমি এসব কি ভাবছি? অনেকদিন পর দেখা হয়েছে, তাই হয়তো আদ্র বিয়ে করছে শুনে অবাক হয়েছে। আদ্র অথইয়ের রুমের পাশ দিয়ে যাবার সময় ফোনের শব্দ শুনতে পেল। অথই নিচে আছে, আদ্র ওকে কয়েকবার ডেকে সাড়া পেল না। এদিকে ফোন বেজেই চলেছে, হয়তো অথইয়ের কোনো ফ্রেন্ড কল দিচ্ছে। তাই আদ্র ভাবল ফোন নিয়ে অথইয়ের কাছে দেবে। আদ্র রুমে ঢুকে ফোনটা হাতে নিতে গিয়েও থেমে গেল পরিচিত নাম এবং নাম্বার দেখে। আদ্র মনে মনে বলল, এ তো সাদাফের নাম্বার। সাদাফ হঠাৎ অথইকে কেন কল দিচ্ছে? অথই ওর নাম্বারটাও সেভ করে রেখেছে। কি কথা বলতে কল দিয়েছে সাদাফ অথইকে? ফোন বেজেই চলেছে, আদ্র ফোন হাতে তুলে নিল রিসিভ করবে বলে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, কি ব্যাপার অথই, এতক্ষণ কোথায় ছিলে? ফোন ধরছিলে না কেন? এদিকে কেউ যে তোমাকে এত এত মিস করছে, সে খেয়াল কি আছে তোমার? সাদাফ ভাইয়ার কথা শুনে আদ্র ফোনটা কানের কাছে রেখে থমেরে দাঁড়িয়ে রইল। সাদাফ ভাইয়া আবারও বলে উঠল, অথই, কথা বলছো না কেন? এনি প্রবলেম? আদ্র ফোনটা কেটে দিয়ে বেডের ওপর ধপ করে বসে পড়ল। সাদাফ ভাইয়া অথইকে ফোন দিয়ে এভাবে কেন কথা বলছে, এটা কিছুতেই বুঝতে পারছে না আদ্র। নানা রকম কথা ঘুরছে আদ্রর মাথায়। আদ্র মনে মনে বলছে, আমার মাথায় তো কিছুই আসছে না। সাদাফ অথইকে ফোনে এসব কেন বলছিল? কে মিস করে ওকে? কার কথা বলছিল সাদাফ? তাছাড়া সাদাফ অন্য কারো কথা কেনই বা বলবে? তাহলে সে কেউটা কি সাদাফ নিজেই? আমাদের রিলেশনের বাইরে সাদাফ আর অথইয়ের অন্য কোনো রিলেশন নেই তো? অথই রুমে ঢুকে দেখল আদ্র সামনের দেয়ালের দিকে তাকিয়ে বেডের ওপর মেরে বসে আছে। অথই কিছু বলতে গিয়েও থেমে গেল আদ্রর হাতে নিজের ফোন দেখে। অথই কিছুটা চমকে উঠল। ওর মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠেছে। আদ্রর হাতে ওর ফোন কেন, এটা নিয়েই ভাবছে। অথই নিজেকে কিছুটা স্বাভাবিক করে মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, ভাইয়া, এভাবে বসে আছো কেন? অথইয়ের কথায় আদ্র ওর দিকে তাকাল।
আদ্রর চেহারা দেখে অথই তেমন কিছুই বুঝতে পারল না। আদ্র উঠে মৃদু হেসে বলল, তোর কাছেই এসেছিলাম, রুমে ছিলি না তাই বসে আছি। ও কিছু বলবে? না থাক, পড়ে বলল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। আদ্র অথইয়ের ফোনটা বেডে রেখে বেরিয়ে গেল। অথই দ্রুত ফোন হাতে নিয়ে চেক করতে লাগল। রিসিভ কলে সাদাফের নাম্বার দেখে চমকে উঠল অথই। কল আসার সময়টা দেখে অথই দরদর করে ঘামতে শুরু করেছে। অথই বিড়বিড় করে বলতে লাগল, রিসিভ কলে তো সাদাফের নাম্বার, একটু আগেই কলটা এসেছিল। তাহলে কি ভাইয়া রিসিভ করেছিল ফোনটা? যদি তাই হয় তাহলে আমি শেষ। আল্লাহ গো, এখন আমার কি হবে? সাদাফের সাথে ভাইয়ার ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাবে না তো আবার? কিন্তু ভাইয়া তো তেমন কিছুই বলল না, তাহলে কি সাদাফ সন্দেহ করার মতো তেমন কিছু বলেনি? অথই সাদাফ ভাইয়াকে কল দিল। সাদাফ ভাইয়া কল কেটে নিজে কল ব্যাক করল। অথই রিসিভ করতেই সাদাফ ভাইয়া বলল, একটু আগে ফোন কেটে দিল কেন, কেউ ছিল পাশে? অথই ভাবছে তাহলে কি ভাইয়া রিসিভ করে কথা বলেনি? তাই হবে। অথই বলল, একটু আগে আমি রুমে ছিলাম না। ভাইয়া ফোনটা রিসিভ করেছিল, আপনি কি বলেছিলেন আগে বলুন? সাদাফ কি বলেছিল সেটা বলতেই অথই কাদো কাদো স্বরে বলল, এখন কি হবে তাহলে? আপনি যেটুকু বলেছেন এটুকুই তো যথেষ্ট সন্দেহ করার জন্য। আচ্ছা, আপনি আগে দেখবেন নাকে ধরেছে ফোনটা, না শুনেই বলতে শুরু করেছেন। অথই তুমি টেনশন করো না, আদ্র হয়তো তেমন কিছু মিন করেনি, যদি করত তাহলে তোমাকে জিজ্ঞেস করত কিছু। কিছু কি জিজ্ঞেস করেছে? উহুম। তাহলে ভাবছ কেন? কিচ্ছু হবে না, আদ্র আমাকে কিছু বললে আমি বলবো যা বলার। এখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, ওকে? অথই ছোট করে বলে রেখে দিল ফোন। লেকপারে আমি আর আদ্র পাশাপাশি বসে আছি। আমি আমার ফেভারিট চকলেট ফ্লেভারের আইসক্রিম খাচ্ছি আর আদ্রর সামনে তাকিয়ে কিছু একটা ভাবছে। আজ সকালেই আদ্র ফোন দিয়ে বলেছে বিকেলে দেখা করতে। এভাবে হুট করে দেখা করতে চাওয়ার কারণ জানতে চাইলে বলেছে দেখা হলে, কিন্তু উনি এখনো তেমন কিছু বলেনি। তাই আমি নিজে থেকেই বললাম, কি হলো, কি জন্য ডেকেছেন? কিছুই তো বলছেন না। কি ভাবছেন এত? আদ্র আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, বক্সের সবটুকু আইসক্রিম তো ফিনিশ করে দিয়েছ এটুকু সময়ে। এত আইসক্রিম খাও কি করে তুমি? আমি চোখ পাকিয়ে বললাম, আমি আপনাকে কি জিজ্ঞেস করলাম আর আপনি কি বলছেন? আর কি বললেন এটুকু সময়ে? 20 মিনিট হয়ে গিয়েছে, আপনি এটুকু সময় বলছেন? আমার আইসক্রিম খাওয়াটা আপনার চোখে পড়ল তাই না? এই আপনার জন্যই তো আইসক্রিম খাওয়া বাদ দিয়েছিলাম, এখন নিজে এনে দিয়ে খোটা দিচ্ছেন। আদ্র মনে মনে বলল, এই মেয়ে তো পুরোই ক্ষেপে গিয়েছে, একে আগে সামলাতে হবে, না হলে আমার টেনশনটা ডাবল হয়ে যাবে। আরও আমি তোমাকে খোটা দিলাম কখন? আমি তো জাস্ট বলেছি এত কি করে খাও। তুমি এটা শেষ করো, আবারও এনে দিব কেমন? এখন একটু হাসো প্লিজ। আমি ফিক করে হেসে উঠে আদ্রর চুলগুলো এলোমেলো করে দিয়ে আবারও খেতে লাগলাম। আদ্র আমার দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগল, যেভাবে আইসক্রিম খাচ্ছে দেখে মনে হচ্ছে স্কুলে পড়া একটা মেয়ে। কে বলবে এ মেয়ের বিয়ে কয়েকদিন পর। তবে আমার বেশ ভালোই লাগে আরুর এরকম ছোটখাটো পাগলামিগুলো দেখতে। আমি বাকিটা জীবন আমার আরুকে এমন হাসি খুশিতে দেখতে চাই। এই আপনি কি শুধু শুধু আমাকে এখানে আসতে বলেছেন? কি বলবেন বলুন না। বলছি, আরও আমি কাল রাত থেকে একটা বিষয় কিছুতেই মাথা থেকে বের করতে পারছি না। তাই ভাবলাম তোমার সাথে শেয়ার করলে আমি কিছুটা হালকা হতে পারব। কি বিষয় বলুন? বিষয়টা সাদাফ আর অথইকে নিয়ে। আমি মুখে মাত্রই আইসক্রিম দিয়েছিলাম,
সাদাফ ভাইয়া আর অথইয়ের নাম শুনে গলায় আটকে গিয়ে কাশতে লাগলাম। আদ্র আমার হঠাৎ এভাবে কাশতে দেখে বিচলিত হয়ে বলল, আরও কি হলো, ঠিক আছো তুমি? হুম, ঠিক আছি। আপনি বলুন, কি বলছিলেন সাদাফ ভাইয়া অথইকে নিয়ে? আরও আমার মনে হচ্ছে সাদাফ আর অথইয়ের মাঝের রিলেশনটা অন্যরকম। মানে আমি বলতে চাইছি তোমার আমার যেমন রিলেশন ঠিক এমনই কিছু ওদের। আমি উনাকে থামিয়ে বললাম, হুমম, আপনি ঠিক ধরেছেন, ওদের রিলেশনটা আমাদের মতোই। সাদাফ ভাইয়া অথইকে ভালোবাসে আর অথইও। আমি ব্যাপারটা জানতাম, ভেবেছিলাম বলবো আপনাকে, কিন্তু সে সুযোগটা হয়ে ওঠেনি। আদ্র আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, এমনভাবে দেখছে যেন অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি আমি। আদ্র ঝাঁঝালো কণ্ঠে বলল, তুমি জানতে আর আমাকে বলনি? আরও অথই এখনো ছোট, ও ভালোবাসার কি বুঝবে, আর তুমি সবটা জেনেও ওকে সায় দিয়েছ। আর সাদাফ কি করে পারল এমনটা করতে? এই শুনুন, ভালোবাসা বলে কয় হয় না, ওটা মনের ব্যাপার, মনের অজান্তেই হয়ে যায়। এতে সাদাফ ভাইয়া বা অথইয়ের কোনো দোষ নেই। আর অথই কোথায় এতটা ছোট, ওর 17 বছর চলছে। ও সবই বোঝে। ওর থেকে আরও ছোট ছোট মেয়েদের বিয়ে হয়ে বাচ্চাও হয়ে গেছে। তাছাড়া সাদাফ ভাইয়া আমাকে বলেছে অথইয়ের পড়াশোনায় কোনো বাধা পড়তে দেবে না। ওর প্রাপ্ত বয়স হলে তবেই বিয়ের কথা বলবে। আরও বলেছে আপনাদের পরিবারের মতামত ছাড়া ওকে বিয়ে করার জন্য জোর করবে না কখনো। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথাগুলো? আদ্র একটু চুপ থেকে আমার নাক টেনে মুচকি হেসে বলল, আমার আরু সোনাকে যতটা বোকা ভাবি সে ততটাও বোকা নয়। আমি বুঝতে পেরেছি তোমার কথাগুলো, বাট আপনি কি ওদের রিলেশনটা মেনে নেবেন না? সাদাফ ভাইয়ার সাথে ফ্রেন্ডশিপ রাখবেন তো আপনি? অথইকে কি খুব বকবেন? কি হলো বলুন না? আদ্র হেসে বলল, আরে আমি এসব বলেছি নাকি? আমি বলতে চাইছি সাদাফ অথইয়ের ব্যাপারটা যে আমি জানি, এটা তুমি ওদেরকে বলবে না। আমি আগেও যেমন জানতাম না, এখনো জানি না। বুঝেছ? খুব বুঝেছি। বিয়ের বাকি আছে আর 5 দিন। কাল রাতেই আমার বেস্টু মনিকা চলে এসেছে। ও এসে একাই পুরো বাড়ি মাথায় করে রেখেছে। সাদাফ ভাইয়া আর মনিকা দায়িত্ব নিয়েছে বাড়িটা কিভাবে সাজানো হবে সেটা দেখার। আজ থেকে বাড়িটা সাজানো শুরু হবে। এদিকে সাদাফ ভাইয়া পড়েছে মহা ঝামেলায়। একা 2 দিকে সামলাচ্ছে, একবার আমার ভাই হিসেবে দায়িত্ব পালন করছে, আবার ওদিকে আদ্রর বন্ধু হিসেবেও দায়িত্ব পালন করছে। আমি রুমে বসে নিশা আপুর সাথে ভিডিও কলে কথা বলছি। নিশা আপু এখন দেশের বাইরে আছে, বিয়েতে থাকতে পারবে না বলে খুব আফসোস করছে। নিশা আপুর পাশে থেকে আবির ভাইয়া বলে উঠল, কি শালিকা, এবার বিয়েটা করছো তাহলে? এই বিয়েটাও ভাঙার চেষ্টা করনি তো আবার? নিশা আপু বলল, আরিশা বিয়ে ভাঙবে কি, ও তো নিজেই ফেসে গেছে প্রেমের জালে। বিয়ে না করে কি উপায় আছে? নিশা আপু আবির ভাইয়া দুজনেই হেসে উঠল। দুজনে মিলে এটা ওটা বলে মজা করছে। বেশ কিছুক্ষণ কথা বলে নিচে এলাম মনিকা কোথায় খুঁজতে। সকালে ব্রেকফাস্টের পর থেকে ওকে দেখছি না, কোথায় যে কি করছে। নিচে এসে মনিকাকে না পেয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু মনি কোথায় দেখেছ ওকে? ওকে তো একটু আগে বাইরে যেতে দেখলাম। বাড়ি সাজানোর লোক চলে এসেছে, হয়তো সেখানেই আছে। আমি আবারও রুমে চলে এলাম। ইচ্ছে করছে মনিকাকে তুলে আছাড় মারতে। এসেছে কোথায় আমার সাথে থাকবে তা না করে সে সবকিছু দেখাশোনার দায়িত্ব নিয়েছে। ওর নাকি অনেক ইচ্ছে এসব করার। কলিং বেলের আওয়াজ পেয়ে অথই গিয়ে দরজা খুলল। সামনে সাদাফ ভাইয়াকে দেখে মিষ্টি হাসল অথই। সাদাফ ও হাসি মুখে বলল, কেমন আছে আমার পিচ্চিটা? হুম, ভালো আছি। আচ্ছা, আপনি এই পিচ্চি বলাটা কি বাদ দিবেন না?
বাদ দিব, তবে এখন নয়, যখন পিচ্চির বাবা হব তখন বাদ দিব। অথই খানিকটা লজ্জা পেল সাদাফ ভাইয়ার কথায়। আন্টি ভেতর থেকে বলে উঠল, অথই কে এসেছে? সাদাফ ভাইয়া এসেছে। আন্টি রুম থেকে বেরিয়ে এসে অথইকে বলল, অথই তুই ছেলেটাকে দরজায় দাঁড় করিয়ে রেখেছিস কেন? সরে দাঁড়া দরজা থেকে। সাদাফ এসো, ভেতরে এসো। সাদাফ ভাইয়া আন্টিকে সালাম দিয়ে ভেতরে ঢুকল। সাদাফ ভাইয়া আন্টিকে বলল, আন্টি আদ্র কোথায়? আদ্র তো একটু বেরিয়েছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। ও আমাকে বলে গিয়েছে তুমি আসবে। তুমি আদ্রর রুমে গিয়ে বসো। না আন্টি, তাহলে আর বসবো না। আদ্র সকালে ফোন দিয়ে বলল আসতে, তাই এলাম। এখন তো ও নেই বাড়িতে, আমি পরে আসব। আর মামা একটু আগে ফোন দিয়েছিল, আরিশাদের বাড়িতে যেতে হবে এখন। ও ঠিক আছে, যেও, একটু বসো, চা খেয়ে তারপর যাবে। আন্টি এখন না, আমি পরে এসে চা খাব। আচ্ছা, তোমার যেহেতু তাড়া আছে তাহলে আর আটকাবো না। পরে আসবে, কিন্তু এত কাজ আদ্র একা সামলাতে পারবে না। ওর যেহেতু কোনো ভাই নেই তাই ওর পাশে তোমাকেই থাকতে হবে। আন্টির ফোন বেজে উঠতে উনি ভেতরে চলে গেল। অথই পাশেই দাঁড়িয়ে ছিল। সাদাফ ভাইয়া চলে যাওয়ার সময় অথইকে বলল, আমি কি এখনো তোমার ভাইয়া হয়ে আছি? তখন ভাইয়া কেন বললে? মায়ের কাছে কি বলতাম তাহলে? আমার বয়ফ্রেন্ড এসেছে। বললে ভালোই হতো। বললে ভালো হতো না, বরং আরো খারাপ হতো। তোমার পরীক্ষাটা হয়ে যাক, তারপর দেখব খারাপ হয় নাকি ভালো। ও আর একটা কথা, ভাইয়ের বিয়ে বলে হৈহুল্লোড় করে লাফিয়ে বেরিও না, আমার নজর কিন্তু সব সময় থাকবে তোমার ওপর। সাদাফ ভাইয়া চলে গেল। অথই মুখ বাঁকিয়ে বলল, আমার ভাইয়ার বিয়ে, একটু তো হৈহুল্লোড় করবই, তাই না? বলে কিনা নজর থাকবে আমার ওপর। হুহ। অথই দরজা লাগিয়ে একটু সামনে এগোতেই আবারও কলিং বেল বেজে উঠল। অথই কপালে ভাঁজ ফেলে বলল, উফ বাবা, আবার কে এলো? অথই দরজা খুলে হাঁ করে তাকিয়ে রইল সামনে। অথই তার মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল, কে আপনি? কাকে চাই? তুমি নিশ্চয়ই অথই, রাইট? হ্যাঁ, কিন্তু আপনি কে, আমাকে কি করে চেনেন? ভেতরে এসে না হয় আমার পরিচয় দেই। অথই একটু ভেবে বলল, জি আসুন। আদ্রর মা ড্রয়িং রুমে এসে দেখল অথই একটি মেয়ের সাথে বসে কথা বলছে। উনি এসে মেয়েটিকে ভালো করে দেখে অথইয়ের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাল। অথই বুঝতে পেরে বলল, মা, এই আপুটা ভাইয়ার ফ্রেন্ড, কানাডাতে একসাথে পড়াশোনা করেছে। আদ্রর মায়ের ভ্রু জোড়া কুঁচকে গেল। মেয়েটির দিকে আরও একবার তাকিয়ে মনে মনে বলল, এমন মডার্ন মেয়ে আমার ছেলের বন্ধু হয় কি করে? মেয়েটি উঠে দাঁড়িয়ে আদ্রর মাকে সালাম দিল। আদ্রর মা সালামের উত্তর নিয়ে বলল, আরে তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো। তুমি তাহলে আদ্রর সাথে পড়াশোনা করতে? নাম কি তোমার? আমার নাম রাফিয়া রহমান। ও আচ্ছা। আসলে আদ্র তোমার কথা বলেনি কখনো, তাই চিনতে পারিনি। আদ্র ভেতরে ঢুকে ড্রয়িং রুমের দিকে তাকাল। রাফিয়াকে দেখে মুচকি হেসে বলল, রাফিয়া, কখন এসেছিস? বাসা চিনতে প্রবলেম হয়নি তো? এই তো একটু আগেই এসেছি, আর না, বাসা চিনতে একদমই প্রবলেম হয়নি। আচ্ছা আদ্র, তুমি তো বাইরেই ছিলে, আমাকে নিজে নিয়ে এলেই তো পারতে, তাই না? আদ্রর মা আর অথই দুজনেই তাকিয়ে আছে আদ্রর দিকে। অথই এটুকু সময়ের মধ্যে রাফিয়াকে দেখে একটা জিনিস বুঝে গেছে, তা হল রাফিয়ার কথা বলার ভাবভঙ্গি একটু ন্যাকা টাইপের। আদ্র ওর মায়ের দিকে তাকিয়ে বলল, মা, ওরা। এটুকু বলতেই রাফিয়া বলে উঠল, ওহো আদ্র, তুমি কি ভেবেছ আমি নিজের পরিচয় দেইনি? আন্টি এবং অথই দুজনকেই বলেছি আমি তোমার কে হই। আদ্রর মা বলল, রাফিয়া, তুমি এসে বেশ ভালো করেছ।
তুমি হয়তো শুনেছ আদ্রর বিয়ের কথা। আদ্রর পাশে থেকে তুমিও বিয়েতে এনজয় করতে পারবে। রাফিয়া কিছুটা গম্ভীর স্বরে বলল। হ্যাঁ আন্টি, এনজয় তো করবই, আদ্রর বিয়ে বলে কথা। আজ আমার গায়ে হলুদ। দুপুর থেকেই হলুদের অনুষ্ঠানের তোড়জোড় শুরু করা হয়েছে। এসব আয়োজনের মেইন মেম্বার মনিকা, আর বাকিরা সবাই আমার কাজিন। বেচারা সাদাফ ভাইয়ার ব্যস্ততা আজ সকাল থেকে আরও বেড়েছে। আমাদের বাড়ির সব তো সামলাচ্ছেই, আবার আদ্রদের বাড়িতে গিয়েও বন্ধুর দায়িত্ব পালন করে আসছে। সারা বাড়ি সাজানো হয়েছে, দিনের আলোতে তেমন বোঝা যায়নি। সন্ধ্যা যত ঘনিয়ে আসছে সবকিছু ততই ঝলমল করে উঠছে। খুবই সুন্দর করে সাজিয়েছে পুরো বাড়ি। হলুদের স্টেজটাও বাহারি রকমের ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছে। এর পুরো প্ল্যানিং করেছে সাদাফ ভাইয়া আর আমার একমাত্র বেস্টু মনিকা। বাহ, দুজনেরই গুণ আছে বলতে হবে। অনেক আনন্দের মধ্যে দিয়ে হলুদের অনুষ্ঠান শেষ হল। আমি রুমে এসে কোনো রকমে ফ্রেশ হয়ে বেডে হাত পা ছড়িয়ে শুয়ে পড়লাম। আজ সারাদিনে একটুও ফ্রিভাবে রেস্ট করতে পারিনি। আমার রুমটাও বুকিং ছিল, রেস্ট নেওয়ার উপায় ছিল না। এখন সবাই বাইরে ব্যস্ত, এই সুযোগে আমি রুমে এসে দরজা লক করে দিয়েছি। অন্তত কিছুটা সময় তো ফ্রেশ মুডে থাকতে পারব। আদ্রর ও হলুদের প্রোগ্রাম একটু আগেই শেষ হয়েছে। আদ্র আর সাদাফ একসাথে দাঁড়িয়ে কোনো বিষয় নিয়ে কথা বলছিল। তখন রাফিয়া এসে দাঁড়ালো আদ্রর পাশে। রাফিয়া আজ শাড়ি পরেছে, অথই ওকে জোর করে শাড়ি পরিয়ে দিয়েছে। রাফিয়া না পারছে নিজেকে সামলাতে আর না পারছে শাড়ি সামলাতে। ওর মন শুধু বারবার আদ্রর দিকেই ছুটে যেতে চাইছে। রাফিয়া শাড়ির কুচিগুলো হাত দিয়ে চেপে ঠোঁট উল্টিয়ে তাকিয়ে আছে আদ্রর দিকে। আদ্র ওর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, রাফিয়া তোকে শাড়ি পরতে কে বলেছে? এসব তোর দ্বারা সম্ভব নয়। যা চেঞ্জ করে ফেল, এখন হলুদের অনুষ্ঠান তো শেষ। রাফিয়া একবার সাদাফ ভাইয়ার দিকে তাকিয়ে আদ্রকে বলল, চেঞ্জ তো করবই, তার আগে বলো শাড়িতে কেমন লাগছে আমাকে? আদ্র একটু হাসল, তারপর বলল, খুব ভালো লাগছে তোকে। রাফিয়া তুই ভেতরে যা, পরে কথা বলবো তোর সাথে। রাফিয়ার মুখের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল, মন খারাপ করে চলে গেল সেখান থেকে। সাদাফ ভাইয়া বলল, আদ্র মেয়েটিকে? আগে তো কখনো দেখিনি ওকে। আদ্র রাফিয়ার পরিচয় দিতে সাদাফ ভাইয়া বলল, তোর আবার মেয়ে বন্ধুও আছে? আরিশা জানে? এভাবে বলছিস কেন? মেয়ে বন্ধু থাকতে পারে না বুঝি? তাছাড়া রাফিয়া মেয়েটা খারাপ নয়। আর হ্যাঁ, আরও জানে ওর ব্যাপারে। রাতে ব্যালকনিতে বসে আদ্রর সাথে ফোনে কথা বলছি। হঠাৎ আদ্রকে কেউ বলে উঠল, আদ্র তুমি এখানে আছো আর আমি সারা বাড়িতে খুঁজছি তোমাকে। কোনো মেয়ে কথা বলছে। কণ্ঠটা চেনা লাগছে, ঠিক বুঝতে পারছি না কে এটা। আদ্র তাকে বললে, রাফিয়া তুই এত রাতে কি জন্য খুঁজছিলি আমাকে? ঘুম আসছিল না, তাই ভাবলাম তোমার সাথে একটু সময় কাটাই। তুমি হয়তো আরিশার সাথে কথা বলছিলে, তাই না? হ্যাঁ, ওর সাথে ছাড়া এত রাতে আর কার সাথে কথা বলবো? ফোনের এপাশ থেকে আমি ওদের কথা সবই শুনছি। আমার কেন জানি মনে হচ্ছে এই রাফিয়া মেয়েটা ঠিক সুবিধার না। কিন্তু আদ্র তো বলে মেয়েটি নাকি ভালো। হতেও পারে আমার হয়তো ভুল ধারণা রাফিয়াকে নিয়ে। রাফিয়া বলল, আদ্র কাল থেকে তো বউকে কাছে পাবেই, এখন অন্তত আমাকে সময় দাও। রাখো ফোনটা। আদ্র আমাকে আরও বলতেই আমি বললাম, বুঝতে পেরেছি আপনি কি বলবেন। আচ্ছা আমি রাখছি এখন। আরু তুমি কি রাগ করলে? আরে না, রাগ কেন করব? রাফিয়া আপু আপনার ফ্রেন্ড, উনাকেও সময় দেওয়া প্রয়োজন আপনার। আমি রাখছি হুম। গুড নাইট। ওকে, গুড নাইট।
আমি ফোন কেটে রুমে আসতেই মনিকা ঘুম ঘুম কণ্ঠে বলল, হলো তোদের কথা বলা? এত কি কথা বলিস তোরা বলতো? আমি মুচকি হেসে বললাম, তুই বরং আদ্রর কাছেই জিজ্ঞেস করিস কি কথা বলি আমরা। ওদিকে আদ্র রাফিয়া পাশাপাশি দাঁড়িয়ে আছে আর টুকটাক গল্প করছে। রাফিয়া হঠাৎ খপ করে আদ্রর হাত ধরে ফেলল। এভাবে হুট করে হাত ধরায় আদ্র খানিকটা ভরকে গেল। রাফিয়ার দিকে তাকিয়ে বলল, রাফিয়া এভাবে হাত ধরলি কেন? রাফিয়া আদ্রর মুখোমুখি দাঁড়িয়ে বলল, আদ্র তুমি কি সত্যি এ বিয়েটা করবে? মানে আমি বলতে চাইছি আরিশা মেয়েটা কেমন সব জেনে শুনে বিয়েতে মতো দিয়েছ তো? এটা কি ধরনের কথা রাফিয়া? আমার আরও যথেষ্ট ভালো মেয়ে। তাছাড়া ও কেমন সেসব আমার না জানলেও চলবে, কারণ ভালোবাসি ওকে আমি। আর হ্যাঁ, আমি সত্যি এ বিয়েটা করব। কিন্তু তুই এ কথা কেন বলছিস? বলছি কারণ। কি বল? রাফিয়া একটু চুপ থেকে কিছু একটা ভেবে বলল, না, কিছু না। রাফিয়া চলে গেল সেখান থেকে। কিছুটা সামনে এগিয়ে রাফিয়া ফিরে তাকিয়ে বাঁকা হাসল। আদ্র ওর যাওয়ার দিকে তাকিয়ে ভাবছে, রাফিয়া হঠাৎ এমন কথা বলার কারণ কি? রাফিয়াকে কেমন অচেনা লাগছে আদ্রর। অথই সকালে আদ্রর রুমে গিয়ে দেখল আদ্র ঘুমাচ্ছে। অথই কোমরে হাত রেখে বিড়বিড় করে বলল, আমার ভাইয়া কি আরামে ঘুমাচ্ছে দেখো, বাড়িতে এত চেঁচামেচি এসব কি কিছুই কানে যাচ্ছে না তার। অথই আদ্রর বেডের পাশে দাঁড়িয়ে ডাকতে লাগল, ভাইয়া, এই ভাইয়া ওঠো, বাবা তোমাকে ডাকছে। ভাইয়া শুনতে পাচ্ছ তুমি? আদ্র বালিশে মুখটা গুজে দিয়ে ঘুমের ঘোরেই বলল, অথই বিরক্ত করিস না তো, ঘুমাতে দে। অথই আদ্রকে আরও কয়েকবার ডেকেও তুলতে পারল না। অথই নিজেই বিরক্ত হয়ে মনে মনে বলল, এখন তো আমার ডাকে সাড়া দিচ্ছে না, কাল থেকে বউ যখন ডাকবে তখন ঠিকই উঠবে হু। অথই বেরিয়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই ওর মনে হল আদ্রর বালিশের পাশে একটা ভাঁজ করা কাগজ রাখা। অথই ঘুরে কাগজটা দেখে হাতে তুলে ভাবছে কিসের কাগজ এটা। অথইয়ের কৌতূহল জাগল কাগজটা কিসের দেখার জন্য। কাগজের ভাঁজ খুলে দেখল প্রথমে বড় করে লেখা, মাই লাভ আদ্র। অথইয়ের ভ্রুজোড়া কুঁচকে গেল লেখাটি দেখে, ও আরও উৎসাহ নিয়ে পরের টুকুও পড়তে লাগল। তাতে লেখা ছিল, আদ্র, আমি তোমাকে কাল রাতে যে কথাটি বলতে চেয়ে বলতে পারিনি সেটা এখানে লিখে যাচ্ছি। আই লাভ ইউ আদ্র, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি জানি আদ্র তুমি আমাকে বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবনি কখনো, কিন্তু আমি ভেবেছি তোমার অগচরেই ভালোবেসে ফেলেছিলাম তোমাকে। ভেবেছিলাম দেশে ফিরে তোমাকে আমার মনের কথা বলবো, কিন্তু তার আগেই তোমার বিয়ের খবরটা শুনতে হলো। চোখের সামনে নিজের ভালোবাসাকে অন্য কারো হতে দেখতে পারবো না, তাই চলে যাচ্ছি আমি। ভালো থেকো আদ্র। ইতি, রাফিয়া। অথই পুরো লেখাগুলো পড়ে থমকে গেল। অথই ঠিক এমন কিছু ধারণা করেছিল রাফিয়াকে নিয়ে। অথই কাগজটা নিয়েই বেরিয়ে গেল, কারণ ও চাইছে না আদ্র এই মুহূর্তে অন্য কিছু নিয়ে চিন্তা করুক। অথই মনে মনে ঠিক করে নিল, আদ্র রাফিয়ার কথা জানতে চাইলে বলবে ওর বিশেষ কাজ পড়ে গেছে হঠাৎ করেই, তাই চলে গেছে। অথই সাদাফ ভাইয়াকে ফোনে পুরো ব্যাপারটা বলতে সাদাফ ভাইয়াও বলল আদ্রকে এসব কিছু না বলতে। আমাকে সেই দুপুর থেকে পুতুলের মতো করে সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। রুমে এখন আমি একা বসে আছি, বর এসেছে শুনে পুরো রুম খালি হয়ে গিয়েছে। সবাই ছুটে গিয়েছে বর দেখতে। মনিকাকে কত করে বললাম আমার পাশে থাকতে, ও চলে গেল। ও না গেলে নাকি বর ভেতরেই ঢুকতে পারবে না। কিছুক্ষণ আগে আমার আদ্রর বিয়ে সম্পূর্ণ হয়েছে। আমি তো কেঁদে কেঁদে মেকআপের 13টা বাজিয়ে ফেলেছি।
মনিকা টিস্যু দিয়ে চোখের পানি মুছে দিচ্ছে আর বকছে, আরু তোর কান্না থামাবি প্লিজ। পুরো সাজি তো নষ্ট হয়ে যাচ্ছে, এরপরে তোকে পেতনির মতো দেখতে লাগবে। আমি মনিকার দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম। ওকে জড়িয়ে ধরে বললাম, মনি আমার খুব কষ্ট হচ্ছে রে। আব্বু আম্মুকে ছেড়ে চলে যেতে হবে ভাবলেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। আমি তোকে অনেক বেশি মিস করব। মনিকার চোখ থেকেও পানি গড়িয়ে পড়ল ও তাড়াতাড়ি চোখের পানি মুছে হাসি মুখে আমাকে সান্ত্বনা দিতে লাগল। সন্ধ্যার একটু পরেই আব্বু আম্মু আমাকে আদ্রর হাতে তুলে দিয়ে বিদায় দিল। আব্বু আম্মু দুজনেই খুব কাঁদছিল আমাকে বিদায় দেওয়ার সময়। আমিও নিজেকে সামলাতে পারছিলাম না তখন। গাড়িতে ওঠার পর থেকেই মাথা ব্যথা করছে, সারাদিনের এত ব্যস্ততা আর কান্না করার জন্যই উদয় হলো আমার মাথা ব্যথা। সাদাফ ভাইয়া আর মনিকা এসেছে আমার সাথে। আদ্রদের বাড়িতে এসে চুপচাপ বসে আছি। পুরো বাড়িতে আত্মীয় স্বজনে ভরপুর। সবাই বউ দেখতেই ব্যস্ত তখন। এদিকে আমার মাথা ব্যথা আরও বেড়েছে। মনিকা আমার পাশেই ছিল, ওকে আস্তে করে বললাম কিছু করতে, কারণ এই মুহূর্তে রেস্ট নেওয়াটা খুবই দরকার। মনিকা অথইকে বলতে অথই আন্টিকে বলে আমাকে আদ্রর রুমে নিয়ে এলো। রুমে ঢুকে পুরো রুমটা একবার চোখ বুলিয়ে নিলাম। পুরো রুম অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আমি ফ্রেশ হয়ে বের হয়েই আন্টিকে দেখলাম খাবার নিয়ে বসে আছে। আমি খাবো না বললে উনি শোনেনি, জোর করে খাইয়ে মাথা ব্যথার ওষুধ খাইয়ে দিয়ে গেল। রাত দুপুর 12:33 বাজে আদ্র রুমে ঢুকে দেখল আমি ঘুমিয়ে পড়েছি। আদ্র ডাকতে গিয়েও থেমে গেল, মনে মনে বলল, না থাক, আরুকে এখন জাগানোটা ঠিক হবে না, তাহলে মাথা ব্যথাটা বাড়বে আরও। অথই তো বলল ওকে নাকি খুবই অসুস্থ দেখাচ্ছিল। জানালার পর্দা ভেদ করে এক চিলতে সোনালি রোদ এসে পড়েছে আমার চোখে মুখে। পিটপিট করে চোখ মেলে তাকিয়ে আবারও চোখ বন্ধ করে নিলাম। হালকা রোদের আলো আমার চোখে যেন কাটার মতো বিঁধছে। নিজেকে কেমন যেন ভারী ভারী লাগছে। পা যদিও একটু নাড়াতে পারছি, কিন্তু হাত দুটো কিছুতেই নাড়াতে পারছি না। এর কারণ কি বোঝার জন্য আমি চোখ মেলে তাকালাম। চোখ খুলে নিজের এমন করুণ অবস্থা দেখে আমার চোখ কপালে। ঘুমের রেশটা মুহূর্তেই হাওয়া হয়ে গেল। আদ্র আমাকে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমাকে কি নিজের কোলবালিশ পেয়েছে নাকি এভাবে জড়িয়ে ধরেছে। কোনো রকমে এক হাত ছাড়িয়ে উঠতে নিলে আদ্র আমাকে আরো ভালোভাবে জড়িয়ে শুইয়ে দিল। উফ বাবা, এ কি ঝামেলায় পড়লাম আমি। হাড়গোড়গুলো সব এক করে দেওয়ার প্ল্যান করেছে নাকি উনি। নড়তেও পারছি না। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 7:56 বাজে। ও মা, এত বেলা হয়ে গেছে। বাড়ির সবাই না জানি কি বলবে, নতুন বউ হয়ে এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছি বলে। এখন তো আদ্রকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই, ডাকতেই হবে। এই যে শুনছেন, আমাকে ছাড়ুন, উঠব আমি। তারপর আপনি যত ইচ্ছে ঘুমান, কেউ কিচ্ছু বলবে না। এভাবে আরও কয়েকবার ডাকলাম। আমার কোনো কথাই হয়তো উনার কানে যাচ্ছে না। কি করব এখন? আমার ভাবনার মাঝেই আদ্রর ফোনটা বেজে উঠল। ফোনের শব্দে আদ্র খানিকটা নড়েচড়ে উঠতে উনার হাতের বাঁধনটা হালকা হল। আমি সুযোগ পেয়েই উনাকে ধাক্কা দিয়ে উঠে বেড থেকে নেমে দাঁড়ালাম। যাক বাবা, বাঁচলাম। আদ্রর ও ঘুম ভেঙে গিয়েছে, ঘুম ঘুম কণ্ঠে বলল, আরু এভাবে উঠে গেলে কেন, কি হয়েছে? উঠব না তো কি করব? আপনি আমাকে এভাবে জড়িয়ে ঘুমাচ্ছিলেন কেন? কোলবালিশ পেয়েছেন? কোলবালিশ তো অবশ্যই পেয়েছি, বউয়ের মতো কোলবালিশ আর হয় নাকি? থাক, হয়েছে, আর বলতে হবে না। আপনার ফোন বাজছে, ধরুন। আদ্র ফোন কেটে দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আরু মাথা ব্যথা কমেছে তোমার?
আমি মাথা নাড়িয়ে হুম বলে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে পিঙ্ক কালারের একটা শাড়ি পরলাম। নিশা আপুর থেকে শুনেছি বিয়ের পরদিন নতুন বউকে নাকি শাড়ি পরতে হয়। শাড়িতে নাকি বিবাহিত মেয়েদের সৌন্দর্য বেড়ে যায়। আরও অনেক কিছু বলেছে। আমি শাড়ি পরতে পারতাম না, তবে কয়েকদিনে মনিকার থেকে শিখে নিয়েছি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি আদ্র এখনো শুয়ে আছে চোখ বন্ধ করে। আবারও ঘুমিয়ে পড়ল নাকি উনি? তবে উনাকে এভাবে দেখতে ভালোই লাগছে। আমি উনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালাম। শাড়ি পরা ঠিক হয়েছে নাকি দেখতে। আদ্র বলে উঠল, ধেত, কি হলো এটা? কোথায় ভাবলাম বউ আমার এসে বলবে শাড়ি পরতে পারি না, একটু হেল্প করুন। কিন্তু হলো তার উল্টো। বউ দেখছি ঠিকঠাকভাবেই শাড়ি পরে এসে সামনে দাঁড়িয়েছে। কত ইচ্ছে ছিল সিনেমার হিরোদের মতো বউকে শাড়ি পরিয়ে দিব, তা আর হলো না। পেছনে ঘুরে দেখলাম আদ্র আমার দিকেই তাকিয়ে আছে। আমি একটু হেসে বললাম, শুনুন আপনি, আমি কেউ কোনো সিনেমার হিরো বা হিরোইন নই ওকে। আদ্র হতাশ হয়ে বলল, রিয়েল লাইফে তো হতে পারতাম, তুমি সেটাও হতে দিল না, কি কপাল আমার। আদ্র উঠে ওয়াশরুমে চলে গেল। ভালোই হয়েছে শাড়িটা পরা শিখে নিয়েছি, না হলে যে কি হতো। দরজায় কেউ জোরে জোরে নক করছে। আমি গিয়ে দরজা খুলতেই মনিকা ভেতরে এলো। মনিকা আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, যাক, ফ্রেশ হয়েছিস তাহলে। আমি তো ভেবেছিলাম তোদের বাসর রাত এখনো শেষ হয়নি। মনি, থামো, কি বলছিস তুই? আমি অনেকক্ষণ আগেই উঠেছি। তো উঠে কি করছিলি শুনি? রোম্যান্স করছিলি বুঝি? হুমম। রুম থেকে বের হতেই মন চাইছে না, তাই না জানু? আমি মনিকাকে কিছু বলতে নিলে আদ্র ফ্রেশ হয়ে বেরিয়ে বলল, মনিকা, তোমার বেস্টুটা পুরোই নিরামিষ বুঝেছ? যে মেয়ে বাসররাতে পড়ে পড়ে ঘুমিয়েছে সে করবে রোম্যান্স? আমি আদ্রর দিকে চোখ পাকিয়ে তাকালাম। তারপর মনিকার হাত ধরে টেনে রুম থেকে বেরিয়ে গেলাম। এখানে থাকলে আরও কি কি যে শুনতে হতো। আজ বৌভাতের অনুষ্ঠান ছিল। আজকের সারাদিনটাও কেটেছে অনেক ব্যস্ততার মাঝে। যদিও আমার কোনো কাজ ছিল না, চুপচাপ সং সেজে বসে থাকাটাই ছিল একমাত্র কাজ। এখন মনে হচ্ছে এভাবে সবাইকে না জানিয়ে পালিয়ে বিয়ে করলেই ভালো হতো। অন্তত এই ধাপে ধাপে প্রোগ্রামগুলো সহ্য করতে হতো না। আব্বু আম্মু সহ আমাদের বাড়ি থেকে আরও অনেকেই এসেছিলে, একটু আগে সবাই চলে গিয়েছে। শুধু মনিকাকে যেতে দেইনি, ও আমার সাথেই যাবে। আর সাদাফ ভাইয়াও আছে। নিয়ম অনুযায়ী আজ আমাদের ও বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু হলো না যাওয়া। বাড়ির নিয়ম নাকি বিয়ের 3 দিন পর বউ বাবার বাড়িতে যায়। অথইয়ের রুমে মন খারাপ করে বসে আছি। মন চাইছে এক ছুটে গিয়ে আব্বু আম্মুকে বলি, আমি তোমাদের কাছেই থাকব, কোথাও যাব না। কিন্তু সেটা তো আর হয় না। বিয়ের পরে মেয়েদের শ্বশুরবাড়িটাই তার আসল ঠিকানা। মনিকা অথই দুজনেই সমান তালে বকবক করে যাচ্ছে। আমি কিছু বলছি না দেখে অথই বলল, আপু, মন খারাপ করে আছো কেন? তোমাকে যেতে দেওয়া হয়নি বলে রাগ করেছ তুমি? মনিকা মজা করে বলল, আরে অথই, তুমি যে কি বলো না। আরু তো তোমার ভাইয়াকে অনেকক্ষণ দেখেনি, তাই মন খারাপ করে আছে, তাই না আরু বেবি? আমি একটু অভিমানী স্বরে বললাম, মনি, তোর মাথায় এসব কথা ছাড়া আর কিচ্ছু আসে না, তাই না? মনিকা কিছু বলতে নিলে আন্টি রুমে এলো। তারপর আমার মাথায় হাত বুলিয়ে বলল, আব্বু আম্মুর সাথে যেতে পারিস নি বলে মন খারাপ? একটু হেসে বললাম, না আন্টি, তেমন কিছু নয় আসলে। থাক, আমি বুঝতে পারছি সবই। কি করব বল? আদ্রর ফুপিরা একটু অন্যরকম, তারা বলে এ নিয়ম নাকি পালন করতেই হবে। আদ্রর বাবার সাথে যখন আমার বিয়ে হয় আমাকেও বাবার বাড়িতে যেতে দেয়নি। 3 দিন পরে তারপর গিয়েছিলাম। অথই বলে উঠল,
আই উইস আমার শ্বশুরবাড়িতে যেন এমন কোনো নিয়ম না থাকে। আন্টি আমি দুজনেই তাকালাম ওর দিকে। মনিকা হুট করেই বলে ফেলল, অথই আমি জানি তোমার শ্বশুরবাড়িতে এমন কোনো নিয়ম নেই, তারা আধুনিক নিয়ম মেনেই চলেন। আন্টি অবাক ভঙ্গিতে বলল, মনিকা অথইয়ের শ্বশুরবাড়ির বিষয়ে তুমি জানো? কিন্তু ওর তো বিয়েই হয়নি এখনো। আমি মনিকার দিকে চোখ পাকিয়ে আন্টিকে বললাম, আন্টি মনি তো অথইয়ের বিয়ের পরের কথা বলেছে। মানে ও বলছে ওর শ্বশুরবাড়িতে হয়তো এমন কোনো নিয়ম থাকবে না। অথই ভীত চোখে তাকিয়েছিল আমার দিকে। আমি আন্টিকে একথা বলতে ও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। আন্টি বলল, ও আচ্ছা তাই বল। কিন্তু তুই এটা মোটেও ঠিক করছিস না আরিশা। আমি কিন্তু তোকে ছেলের বউ নয়, তোকে মেয়ে ভাবি ঠিক অথইয়ের মতো, সেটা তুই ভালো করেই জানিস। আর তুই কি করছিস, বারবার আন্টি আন্টি করে যাচ্ছিস কেন রে? মা বলে ডাকতে কি সমস্যা? আসলে আন্টি আমি তোমাকে। আবারও আন্টি? আর আন্টি নয়, আমাকে এখন থেকে মা বলে ডাকবি তুই কেমন? আমি একটু হেসে বললাম, আচ্ছা মা বলেই ডাকব। অথই পাশে থেকে বলল, তাহলে আমি তোমাকে আর আপু বলবো না, এখন তো তুমি আমার ভাইয়ার বউ। আমি ভাবি বলবো তোমাকে। মনিকা বলে উঠল, হ্যাঁ অথই তুমি ওকে ভাবি বলবে, আর ও তো। মনিকা এটুকু বলতেই আমি ওর মুখ চেপে ধরলাম। অথইয়ের দিকে তাকিয়ে দেখলাম ও চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। এই মেয়ের হয়েছেটা কি, আজ মাথার সবগুলো তার ছিঁড়ে গেছে নাকি কে জানে। ও এখন আরও একটা গোলমাল পাকানোর মতো কথা আন্টির সামনে বলে ফেলছিল। মনির বাচ্চা, তোকে একা পাই আমি মারতে মারতে পেতনি বানিয়ে দিব তোকে। রাতে আদ্রর রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। আকাশে আজ চাঁদ নেই, তবে ছোট বড় অনেক তারা মিটমিট করে জ্বলছে। চারিদিকে মৃদু হাওয়া বইছে। খুবই ভালো লাগছে পরিবেশটা দেখতে। হঠাৎ কেউ পেছনে থেকে জড়িয়ে ধরায় আমি কিছুটা চমকে উঠলাম। তারপর মুচকি হেসে বললাম, কোথায় ছিলেন এতক্ষণ? বাহ, আমার বউ দেখছি আমার ছোঁয়াটা ভালোই চিনতে পারে। তো আরু সোনা, আমাকে মিস করছিলে বুঝি? একটু। উহু একটু নয়, আমি জানি অনেক মিস করছিলে আমাকে। আদ্র আমার ঘাড়ে মুখ গুজে উনার ডান হাতটা আমার পেটের ওপর রাখল। উনার হাতের স্পর্শে কেঁপে উঠলাম আমি। আদ্র আমার ঘাড়ে মুখ গুজে বলল, আরু আমি তোমাকে সারা জীবন এইভাবে পাশে পেতে চাই, অনেক বেশি ভালোবাসতে চাই তোমাকে। তুমি কি থাকবে আমার পাশে, ভালোবাসবে আমাকে? আমি তো আপনার পাশেই আছি এবং থাকব। আর অনেক ভালোবাসবো আপনাকে। আদ্র আমাকে নিজের দিকে ঘুরিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি উনার চোখের দিকে তাকিয়ে এক অন্যরকম নেশা দেখতে পেলাম। মুহূর্তেই চোখ নামিয়ে নিলাম আমি। আদ্র আমার গালে হাত রেখে বলল, আমি আজ খুব খুশি আরু, তোমার মুখে ভালোবাসবো কথাটি শুনে আমার যে কি ভালো লাগছে তা বলে বুঝাতে পারবো না। ভালোবাসি আরু সোনা, অনেক ভালোবাসি তোমাকে। আমিও। আমিও কি ভালোবাসি আপনাকে। আদ্রর চোখ মুখ যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। আমার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, আর আপনি নয়, এখন থেকে তুমি করে বলবে আমাকে, বুঝেছ? রাত অনেক হয়েছে, রুমে চলো। আমি মাথা নাড়িয়ে এক পা সামনে রাখতেই আদ্র আমাকে হুট করে কোলে তুলে নিল। হঠাৎ এভাবে কোলে নেওয়ার ভয় পেয়ে চোখ বন্ধ করে উনারটি শার্ট খামচে ধরলাম। আদ্র হেসে উঠে বলল, এই পাগলি ভয় পাচ্ছ কেন? আমি তো কোলে নিয়েছি, কোনো ভূতে কোলে নেয়নি। এভাবে হুট করে কোলে নিলেন কেন? নামান আমাকে। উহুম, এখানে নয়, বেডে নিয়েই নামাবো তোমাকে। আদ্র আমাকে বেডে এনেই নামিয়ে দিল। তারপর আমার পাশে শুয়ে আমাকেও টেনে নিজের বুকে নিয়ে নিল।
আমাদের মাঝে বিরাজ করতে লাগলো ভালোবাসার এক নতুন অনুভূতি। একটা নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে আমাদের জীবনে। আমি চাই এ ভালোবাসা কখনো যেন শেষ না হয়, বড় কোনো ঝড় যেন না আসে আমাদের মাঝে। ঠিক এভাবেই কোনো রকম বাধাবিঘ্ন ছাড়া আদ্রর ভালোবাসা নিয়ে কাটিয়ে দিতে চাই সারাটি জীবন। 3 দিন পর আজ আমাদের বাড়িতে এসেছি। এ বাড়িতে এসেই মনে হচ্ছে কতদিন পর এলাম, অথচ মাঝে গিয়েছে মাত্র 3টে দিন। এভাবে কত দিন যাবে, মাস যাবে, বছরের পর বছর কেটে যাবে, ওই বাড়ির মানুষগুলোই আপন করে নিতে হবে, এটাই যে নিয়তি। বাড়িতে এসে আব্বু আম্মুর সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে আমার রুমে এলাম। আমি রুমে আসার পরেই আদ্র এলো। হাত থেকে ঘড়িটা খুলে ঘড়ি আর ফোন বেডের ওপর রেখে আমাকে পেছনে থেকে জড়িয়ে ধরল। আরে এ কি করছেন, ছাড়ুন, যখন তখন এভাবে জড়িয়ে ধরেন কেন আপনি? আমার বউকে আমি জড়িয়ে ধরেছি, তাতে কার কি হুম? আমার যখন মন চাইবে জড়িয়ে ধরব, আদরও করব। ছাড়ুন না প্লিজ, দরজাটা খোলা আছে, কে কখন চলে আসবে। আমাকে ছেড়ে আপনি ফ্রেশ হয়ে নিন, আমি দেখি অথই কোথায় গেল। আদ্র পেছনে থেকেই আমার গালে চুমু খেয়ে আমাকে ছেড়ে দিল। ঠিক তখনই অথই আর মনিকা রুমে ঢুকল। আমি ওদেরকে দেখে জোরে নিঃশ্বাস ফেললাম। যাক বাবা, আদ্র আমাকে ছেড়ে দেওয়ার পর ওরা এসেছে, না হলে যে এই মনিটা আবার কি থেকে কি বলতো। মনিকা আমার পাশে এসে বলল, আরু আমাকে এক্ষুনি বের হতে হবে রে বাবা, বারবার ফোন দিচ্ছে যাচ্ছি না বলে। একটু আগে ফোন দিয়ে বলল মামাকে পাঠাচ্ছে আমাকে নিতে। মনিকার যাওয়ার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। আমার বেষ্টু মনি আবারও চলে যাবে আমাকে ছেড়ে ভেবেই আমার চোখে পানি জমে গেল। মনিকার চোখজোড়া ও ছলো ছলো করছে। আদ্র আমাদের সামনে এসে বলল, আরু মনিকা তোমরা মন খারাপ কেন করছো, সারা জীবনের জন্য তো আর কেউ কাউকে ছেড়ে যাচ্ছ না, আবারও দেখা হবে। আর এই যে শালিকা, একদম মন খারাপ করবে না কেমন? আমি সময় পেলে তোমার বেষ্টুকে সাথে নিয়ে সিলেট যাব, তখন তো আবারও দেখা হবে। মনিকা খুশি হয়ে বলল, ভাইয়া সত্যি বলছেন আপনি আরুকে নিয়ে সিলেট যাবেন? কবে যাবেন ভাইয়া? হ্যাঁ যাব তো, হানিমুনও হয়ে যাবে আমাদের। কি বলো আরু? আমি কিছুই বললাম না, শুধু গোলগোল চোখে তাকিয়ে আছি উনার দিকে। কি আজব লোক রে বাবা, মনে মনে হানিমুনেরও প্ল্যান করে নিল। আদ্র আবারও বলল, কিন্তু কবে যাব তা বলতে পারছি না। বিয়ের কারণে অফিসের অনেক কাজ জমা হয়ে গিয়েছে, সব গুছিয়ে তারপর যাব। অথই বলে উঠল, আমি ভাবছি আমার আরও একটা ভাই থাকলে ভালো হতো, তাহলে মনিকা আপুকেও ভাবি করে নিতাম। এতে আরিশা আবধুর আপু নয় ভাবি। এতে ভাবি এবং মনিকা আপু দুজনেই হ্যাপি থাকত। আর আমারও 2টা ভাবি হতো, আহা কি মজাটাই না হতো। আমি অথইকে একটু রাগিয়ে দেওয়ার জন্য মজা করে বললাম, অথই মনিকে আমার যা বানানোর একটা উপায় আছে এখনো। বলবো কি উপায়? আদ্র মনিকা দুজনেই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আর অথই অনেকটা উৎসাহ নিয়ে বলল, বলো কি উপায় আছে? উপায়টা হলো সাদাফ ভাইয়া। দেখ সাদাফ ভাইয়া আমার ফুপির ছেলে, সেটা না হয় বাদ দিলাম। সাদাফ ভাইয়া তোর ভাইয়া মানে আদ্রর ফ্রেন্ড, অনেকটা ভাইয়ের মতোই। তাহলে যদি মনিকে সাদাফ ভাইয়ার সাথে বিয়ে দেওয়া যায়, তাহলে মনি তো আমার যা হয়ে যাবে। আইডিয়াটা দারুণ না অথই? আমার কথা শুনে অথই 440 ভোল্টে শক খেয়েছে, সেটা ওর মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছি। আমি যে এগুলো মজা করে বলেছি সেটা হয়তো আদ্র আর মনিকা বুঝতে পেরেছে, দুজনেই মুখ টিপে হাসছে। আদ্র বলে উঠল, আরু তুমি কিন্তু আইডিয়াটা ভালোই দিয়েছ। কিরে অথই, তুই কিছু বল।
অথই করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। ও যাওয়ার পরেই আমার তিনজনে জোরে হেসে উঠলাম। রাতে সবাই মিলে ডিনার করছি, সবাই টুকটাক কথা বলছে, শুধু অথই ছাড়া। ও চুপচাপ বসে খাচ্ছে। সাদাফ ভাইয়া আমার সামনের চেয়ারে বসেছিল, আমি ভাইয়ার দিকে তাকাতে ইশারায় জিজ্ঞেস করল, অথইয়ের কি হয়েছে? আমি ইশারায় বললাম, পরে বলবো। এদিকে আদ্রর তো নাজেহাল অবস্থা, আম্মু আর ফুপি মিলে একের পর এক উনার প্লেটে খাবার তুলে দিচ্ছে। জামাই আদর যাকে বলে আর কি। আদ্র এত দিতে না করছে, তারপরেও তারা শুনছে না। আদ্রকে এত খাবার দিতে দেখে সাদাফ ভাইয়া বলল, মামি কি করছো তোমরা? আদ্র এত খাবার খেতে পারবে নাকি? আম্মু বলল, সাদাফ এত খাবার কোথায় দেখলি তুই? অল্পই তো। আদ্র বাবা তুমি খাও তো। আমি বললাম, হ্যাঁ ভাইয়া, খাবার তো অল্পই দেওয়া হয়েছে, উনি পারবেন খেতে। নাকি তোমার হিংসে হচ্ছে তোমাকে কেউ জামাই আদর করছে না বলে? হিংসে করো না গো ভাইয়া, তুমিও এইভাবেই জামাই আদর পাবে। আমি আর চোখে আদ্রর দিকে তাকালাম, উনি আমাকে চোখ রাঙাচ্ছে। আমার খুব হাসি পাচ্ছিল উনার অবস্থা দেখে। তারপর অথইয়ের দিকে তাকালাম, ওর মুখ দেখে মনে হচ্ছে মুখের কালো মেঘটা একটু সরেছে। সাদাফ ভাইয়া বলে উঠল, আরিশা তুই না বড্ড বেশি কথা বলিস। ভালো কথাই তো বলেছি, এটা বুঝি বেশি কথা বলা? ওকে বলবো আর কথা হুম। ফুপি কড়া গলায় বলল। সাদাফ, আরিশা খাওয়ার সময় এত কথা বলতে নেই, চুপচাপ খেতে হয়। ফুপি অথইয়ের পাশে গিয়ে বলল, অথই তোমার কি খাবার পছন্দ হয়নি? খাচ্ছ না যে? বাহ, আমার ফুপি তো ঠিক জায়গাতেই গিয়ে দাঁড়িয়েছে, টান আছে বলতে হবে। অথই মিষ্টি হেসে বলল, আন্টি খাবার খুবই ভালো হয়েছে, আসলে আমিই আর খেতে পারছি না। খাওয়া শেষে আম্মু ফুপির সাথে সব গুছিয়ে রেখে উপরে আসতেই সাদাফ ভাইয়া এসে সামনে দাঁড়াল। কি হলো ভাইয়া, কিছু বলবে? অথইয়ের কি হয়েছে সেটা বল, ও এমন মন মরা হয়ে আছে কেন? কেন ভাইয়া, কষ্ট হচ্ছে বুঝি? আরিশা, মজা করিস না বোন, বল না, ওকে এভাবে দেখতে ভালো লাগছে না আমার। আহা, কি ভালোবাসা। আমি সাদাফ ভাইয়াকে দুপুরের কথা সব বললাম। সাদাফ ভাইয়া সব শুনে আমার মাথায় একটা চাটি মেরে বলল, পারিস, ও তুই কি দরকার ছিল মজা করার? ও হয়তো সিরিয়াস ভাবে নিয়েছে। পরেও তো ওকে বলতে পারতি মজা করে বলেছিস। বলেছি তো পরে যে আমি মজা করে বলেছি, তারপর ও কেন মন খারাপ করে আছে বুঝতে পারছি না। তুমি গিয়ে কথা বলো ওর সাথে। হুম যাচ্ছি। ও কোথায় এখন? খেয়ে উপরেই তো এলো আছে হয়তো কোথাও। ওর রুমে গিয়েছে নাকি দেখো, ওই কর্নারের রুমে ওর থাকার ব্যবস্থা করা হয়েছে। সাদাফ ভাইয়া হুম বলে চলে গেল অথইয়ের রুমের দিকে। আমি রুমে এসে আদ্রকে পেলাম না। গেল কোথায় উনি? ব্যালকনিতে খুঁজলাম, সেখানেও নেই। আচ্ছা, ছাদে যায়নি তো, হতে পড়ে। আমি রুমের দরজাটা টেনে দিয়ে ছাদে গেলাম। যাক, যা ভেবেছিলাম উনি ছাদেই আছেন। আমি ধীর পায়ে উনার পাশে গিয়ে দাঁড়ালাম। আমার উপস্থিতি টের পেয়ে আদ্র মুচকি হাসল। লাইটের আলো একপাশ থেকে উনার মুখে এসে পড়েছে। আধো আলোয় এ হাসিটা আরো ঝলমল করে উঠছে। ঈশ্বর, স্বামী যে আরো একবার এই হাসির প্রেমে পড়ে গেলাম। আদ্র আমার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, কি ব্যাপার ম্যাম, এভাবে তাকিয়ে আছো কেন? আমার বরের দিকেই তো তাকিয়ে আছি, অন্য কারো দিকে তো তাকাইনি। ও আচ্ছা, তাই বুঝি। বলেই আদ্র আমার কোমর জড়িয়ে নিজের খুব কাছে নিয়ে নিল। আমার কানের কাছে মুখ এনে বলল, অন্য কারো দিকে তাকাওনি, আর কখনো তাকাবেও না। তুমি শুধু আমাকে দেখবে, তোমার বরকে বুঝছো?
আর আমি শুধুই তোমাকে দেখব, আমার কিউটি বউটাকে দেখব আমি। অথই বেডে আধশোয়া হয়ে কানে ইয়ারফোন গুজে চোখ বন্ধ করে গান শুনছে। কেউ যে দরজা খুলে ভেতরে ঢুকেছে সেদিকে ওর খেয়াল নেই। সাদাফ ভাইয়া অথইয়ের পাশে গিয়ে ধপ করে বসে পড়ল। অথই হঠাৎই কেঁপে উঠল, চোখ খুলে পাশে তাকাতেই অবাক হল। কানের থেকে ইয়ারফোনটা খুলে বলল, আপনি এখন এই রুমে এসেছেন কেন? কেউ দেখলে কি হবে বুঝতে পারছেন? সাদাফ ভাইয়া একটা বালিশ পেছনে রেখে হেলান দিয়ে বসে বলল, কেউ দেখবে না, এত ভয়ের কিছু নেই। এখন বলো তো তোমার মন খারাপ কেন? কোথায় আমার মন খারাপ? আমি ঠিক আছি। তুমি ঠিক নেই অথই, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে কিছু নিয়ে টেনশনে আছো। দুপুরের ব্যাপারটা আমি শুনেছি, আরিশা তো মজা করে বলেছে মনিকাকে আমার সাথে বিয়ে দেবে। আরিশা পরে তো তোমাকেও বলেছে ও মজা করেছে, তাহলে কি নিয়ে মন খারাপ তোমার? অথই সাদাফ ভাইয়ার দিকে তাকিয়ে বলল, বলবো? অবশ্যই বলবে, বলো। আমার ভাইয়াকে নিয়ে ভয় হচ্ছে। ভাইয়া যদি আমাদের রিলেশনটা মেনে না নেয়, যদি আপনার সাথে ভাইয়ার ফ্রেন্ডশিপটা ভেঙে যায়, তখন কি হবে? সাদাফ ভাইয়া অথইয়ের হাত ধরে বলল, এটা কোনো টেনশনের বিষয় হলো হুম? তুমি যা ভাবছ এরকম কিছুই হবে না। আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে আদ্র জানে সবটা। ভাইয়া জানে না? আপনি ভুল ভাবছেন। ভাইয়া জানলে আমাকে বা আপনাকে কিছু বলতো? কই, তেমন কিছুই তো হয়নি। হয়তো ইচ্ছে করে বলছে না। সেদিন তোমাকে আমি ফোন দিয়ে ওই কথাগুলো বলেছিলাম, সেগুলো আদ্র শুনেছিল। তারপরেও ও আমাকে কিছুই জিজ্ঞেস করেনি। কেন করেনি সেটা তুমি আমি কেউ জানি না। তারপরেও আমার কেবলই মনে হচ্ছে আদ্র আমাদের রিলেশনের ব্যাপারটা জানে। এটাও হতে পারে হয়তো আরিশা বলেছে কিছু। দেখো অথই, আমার এটা মনে হচ্ছে, তবে শিওর নই আমি। অথই একটু চুপ থেকে বলল, আমি কি ভাবির কাছে জিজ্ঞেস করব ভাইয়াকে কিছু বলেছে কিনা? তোমার ইচ্ছে জিজ্ঞেস করে দেখতে পারো। অথই চুপ করে আছে। সাদাফ ভাইয়া ওর গালে হাত রেখে বলল, এখন তো একটু হাসো, আমার হৃদয়টা যে শুকিয়ে যাচ্ছে তোমার মুখের হাসিটা না দেখে। অথই সাদাফ ভাইয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হাসি না দেখলে হৃদয় শুকিয়ে যায় বুঝি? সাদাফ ভাইয়াও হাসল, তারপর অথইয়ের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, হ্যাঁ পিচ্ছি, তোর হাসি না দেখলে আমার হৃদয়টা কেমন হাঁসফাঁস করে, এটাকে তো শুকানোই বলে, তাই না? তোর ওই হাসিমাখা মুখের ছবিটা যে আমার হৃদয়ে বাঁধিয়ে রেখেছি, কারণ তোকে অনেক ভালোবাসি কিউট পাগলি। চলবে।